ইভা বাবুর সামনে হাঁটু গেড়ে বসে প্যান্টের জিপ খুলতেই প্রিয়া রুমে ঢুকে থমকে দাঁড়ায়। প্রিয়া তার দু চোখকে বিশ্বাস করাতে পারছে না। প্রিয়া ভাবছে, আপন বোন হয়ে ইভা কি করে তুই তো দুলাভাইয়ের সাথে এমনটা করতে পারলি। বাবু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর ইভা প্যান্টের বেল্ট খুলতে লাগলো। প্রিয়া বাবু আর ইভাকে দেখছে আর মনে মনে ভাবছে, আমার মাঝে কি নেই যা তুই আমার ছোট বোন ইভার কাছে পেয়েছিস। বিয়ের পর থেকে আজ পর্যন্ত এমন কোনোদিন নেই যে আমি তোকে সুখ দেইনি, আর তুই কিনা আমার বেডরুমে আমার ছোট বোনকে নিয়ে এরকম অসভ্যতামি করছিস। এমন সময় প্রিয়ার কানে ভেসে আসলো, ইভা বলছে, এই তো বেরিয়েছে। বাবু বলল, আস্তে আস্তে টান দাও, ব্যথা পাচ্ছি তো। ইভা বলল, দুলাভাই এখনো তো ধরিনি, তাহলে ব্যথা পাচ্ছ কি করে। বাবু ইভাকে ধমক দিয়ে বলল, আরে এত কথা না বলে তাড়াতাড়ি বের করে আমাকে মুক্তি দাও। প্রিয়া দরজার আড়াল থেকে তাদের এরকম কথোপকথন শুনছে আর মনে মনে ভাবছে, এর জন্যই তো দুদিন পর পর আমার বোনকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যায়। আমার বোন যা বলে তাই করে আর আমার কথার কোনো মূল্য নেই তার কাছে। প্রিয়া ইভার বাবুর কয়েকদিন আগের ঘটনাগুলো কল্পনা করতে লাগলো। বাবু কলিং বেল টিপতে দরজা খুলে দিল প্রিয়ার মা ইমা বেগম। বাবু রুমে প্রবেশ করে ইমা বেগমকে সালাম দিয়ে বলল, মা ইভা কোথায়। ইমা বেগম সালামের উত্তর দিয়ে বলল, ইভা তো কলেজ থেকে এখনো ফেরেনি। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে নাকি। না মা, আমি অফিস থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ইভাকে সাথে করে নিয়ে যাই, তার তো কলেজ খোলা, সে যাবে কি করে। বাবু বলল, আরে মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি অফিসে যাওয়ার সময় তাকে কলেজে নামিয়ে দিয়ে যাব। ইমা বেগম ইতস্ত বোধ করে বলল, কিন্তু বাড়ি একা রেখে তোমাদের বাসায় গিয়ে কি করবে। কি করবে মানে, আপনার বড় মেয়ে আমাকে বলে দিয়েছে আমি যেন অফিস থেকে যাওয়ার সময় ইভাকে নিয়ে যাই। ইমা বেগম বলল, আচ্ছা তাহলে এসো, ভেতরে এসো, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, ইভা কলেজ থেকে আসুক তারপর নিয়ে যেও। বলে ইমা বেগম বাবুকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে যায়। বাবু ইভাকে নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে সে কলিং বেল টিপতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে ইমা বেগম দরজা খুলে দিতেই প্রিয়া রুমে প্রবেশ করলো। প্রিয়াকে দেখে ইমা বেগম জিজ্ঞাসা করলো, এই অসময়ে তুই। মা, তোমাকে আর ইভাকে দেখতে খুব ইচ্ছা করছে, আমি এদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে আর ইভাকে একটু দেখে যাই, কিন্তু ইভাকে তো জামাই এসে একটু আগে নিয়ে গেছে। ইমা বেগমের কথা শুনে প্রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে গেছে। তোদের বাসায়। তুই না তো জামাইকে বলে দিয়েছিস অফিস থেকে যাওয়ার সময় ইভাকে নিয়ে যেতে। সেদিন প্রিয়া বাবুর এই বিষয়টাতে তেমন কোনো মাইন্ড করেনি। প্রিয়া বিষয়টাকে স্বাভাবিক ভেবে সেদিন বলেছিল, ইভাকে বাবু নিয়ে গেছে, বেশ ভালো করেছে। বলে বিষয়টাকে স্বাভাবিক করে দিয়ে মা ইমা বেগমের সাথে কিছুটা সময় কাটিয়ে বাসায় চলে আসে প্রিয়া। কিন্তু আজ প্রিয়া বুঝতে পারছে কেন বাবু সবার চোখের অন্তরালে তার বোন ইভাকে নিয়ে কেন সেদিন এরকম নাটক সাজিয়েছিল। প্রিয়া ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলো মোমিন খান বসে টিভি দেখছে। প্রিয়া মোমিন খানের পাশের সোফায় বসে বলল, বাবা কি করছেন। মোমিন খান বলল, বৌমা একটু দেশের খবরাখবরটা দেখছি। বাবা, আপনার ছেলে কি এখনো বাসায় আসেনি। হ্যাঁ, ও তো বাসায় ছিল, একটু আগে তোমার বোন ইভাকে নিয়ে বেরিয়েছে। বৌমা তুমি যাওনি ওদের সাথে। না বাবা, আমি মায়ের বাসার পাশ দিয়ে আসার সময় মাকে দেখার জন্য বাসায় উঠে পড়েছিলাম, আসতে একটু লেট হয়ে গেছে। প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খান বলল, ঠিক আছে বৌমা, যাও তুমি গিয়ে আমার জন্য একটু চা করে নিয়ে এসো, তারপর দুই বাবঝি মিলে টিভি দেখতে দেখতে বিকালটা কাটিয়ে দিব। এখনো প্রিয়া বাবু আর ইভার এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখছে। ঠিক আছে বাবা বলে প্রিয়া মোমিন খানের জন্য চা করতে রান্নাঘরের দিকে চলে গেল। বেডরুমে প্রবেশ করতে প্রিয়া দেখতে পেল খাটের উপর পড়ে আছে একটি লাল কালারের অন্তর্বাস। প্রিয়া অন্তর্বাসটি হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগলো, বাহিরে যাওয়ার সময় হয়তো সে ভুল করে তার অন্তর্বাসটি এভাবে খাটের উপর ফেলে চলে গিয়েছিল, তাই অন্তর্বাসটি আলনাতে রাখতে যাবে তখন হঠাৎ চোখ পড়ল অন্তর্বাসটির সাইজের দিকে। প্রিয়া দেখলো সে যে সাইজের অন্তর্বাস পরে এটা তার সাইজ থেকে একটু বড়। সে ভালো করে লক্ষ্য করে দেখলো এই সাইজটা হলো তার ছোট বোন ইভার। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, এটা যদি ইভার হয় তাহলে আমার রুমে আসলো কি করে। প্রিয়া মুহূর্তের মধ্যেই অনেক কিছু ভাবতে শুরু করলো। কয়েক সেকেন্ড ভাবার পর প্রিয়ার মনে হলো, ইভার অন্তর্বাসটা আমার রুমে আসতেই পারে, কারণ আমি বিছানায় ছিলাম না, হয়তো কাপড় চেঞ্জ করতে গিয়ে ভুলে জিনিসটা ইভা এখানে ফেলে গেছে। তাই প্রিয়া আর কোনো চিন্তা না করে অন্তর্বাসটা আলনাতে রেখে ঘরের কাজে মনোযোগী হয়ে পড়ল। বেডরুমে শুয়ে আছে বাবু আর প্রিয়া। বাবুর চোখে হালকা ঘুম এসেছে, প্রিয়ার কিছুতেই ঘুম আসছে না। তাই প্রিয়া বাবুকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য যখন বাবুকে ধরতে যাবে ঠিক তখনই বাবু প্রিয়ার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, দেখো প্রিয়া, রাত অনেক হয়েছে, আমাকে বিরক্ত করো না। বাবুর এমন কথা শুনে প্রিয়া শোয়া থেকে উঠে বসে বলল, কি বললে। আমি তোমাকে বিরক্ত করছি? তো বিরক্ত করছো না তো কি করছো? সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন একটু ঘুমোতে চাচ্ছি, তাও তুমি শান্তিতে ঘুমোতে দিচ্ছ না, এখন আর আমাকে ভালো লাগে না তাই তো। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু বিরক্ত হয়ে বলল, দেখো প্রিয়া, ছেলে মানুষই করবে না বলছি, আমি খুব টায়ার্ড, আমাকে একটু ঘুমোতে দাও। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া কি করবে কিছুই বুঝতে না পেরে একটা বালিশ তাদের দুজনার মাঝখানে দিয়ে বলল, রাতে এই বালিশ ক্রস করার চেষ্টা করবে না। বলে অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল প্রিয়া। প্রিয়া দরজার পাশে দাঁড়িয়ে ভাবছে, এজন্যই তো বলি কেন এখন আর রাতে আমাকে ভালো লাগে না, কেন আমাকে রেখে আমার ছোট বোন প্রিয়াকে নিয়ে বাবু ঘুরতে যায়। আজ আমি বুঝতে পেরেছি। আর যাই হোক, এরকম চরিত্রহীন একটা লম্পট স্বামীর সাথে আমি ঘর করতে চাই না। আজ তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ এর একটা সমাধান করেই ছাড়বো। বলে প্রিয়া বেডরুমে প্রবেশ করে ইভার চুলের মুঠি ধরে দাঁড় করাতেই বাবু ও মাগো মরে গেলাম বলে চিৎকার দিয়ে উঠল। প্রিয়া ইভাকে একটা থাপ্পড় মেরে বলল, বেহায়া বেয়াদব মেয়ে, নিজের বোন জামাইয়ের সাথে এরকম কাজ করতে তোর একটুও লজ্জা করলো না। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু
আর ইভা হতভম্ব হয়ে প্রিয়ার দিকে হাঁ করে চেয়ে থাকলো। প্রিয়া বাবুর দিকে চেয়ে আবারও বলল, লুচ্চা লাফাঙ্গা বদমাস, তোর এখন আমাকে ভালো লাগে না। আমাকে ভালো লাগবে কি করে? আমাকে রেখে এখন আমার ছোট বোনকে পেয়েছিস। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু প্রিয়াকে ধমক দিয়ে বলল, আরে পাগলের মতো কি বলছে এসব? তোমার কি মাথা খারাপ হয়েছে প্রিয়া? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। আর মাথা খারাপ হবে না কেন? তোরা যা শুরু করেছিস। বলে প্রিয়া ইভার চুলের মুঠি ধরে আবারও বলল, তোর যখন খেতে এত ইচ্ছা হয়েছে আর কোনো পুরুষ জোটাতে পারলি না, তোর দুলাভাইকেই খেতে হবে, নে খা। বলে যখন ইভার মাথা টেনে বাবুর কোমরের কাছে নিল, প্রিয়া দেখলো বাবুর প্যান্টের জিপ গোপন অঙ্গের সাথে আটকে আছে। বাবুর এমন অবস্থা দেখে প্রিয়া তাড়াহুড়ো করে প্যান্টের জিপ থেকে বাবুকে উদ্ধার করার চেষ্টা করতে লাগলো। প্রিয়ার এমন কাণ্ড দেখে বাবু রাগান্বিত হয়ে বলল, তোকে আমি কতদিন বলেছি কোনো কিছু ভালোভাবে না দেখে না বুঝে কোনো ধরনের কমেন্ট করতে যেও না। বাবুর কথা শুনে প্রিয়া দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, ওগো আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে আর ইভাকে এই অবস্থায় দেখে কোনো কিছু চিন্তা করতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইভা থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। বাবু বলল, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তুমি ইভার সাথে যা করেছো তার জন্য ইভার কাছে ক্ষমা চাও। প্রিয়া ইভার হাত ধরে বলল, সরি বোন আমার, আসলে আমি না বুঝে তোকে কত কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ইভা প্রিয়ার মুখে এমন কথা শুনে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আর প্রিয়া ইভার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা কোনো কিছু ভালোভাবে পর্যবেক্ষণ না করে মন্তব্য করতে শুরু করি। আসলে কখনো কখনো আমাদের চোখের দেখাও ভুল হতে পারে, যেরকমটা আমরা এই গল্পে দেখতে পেয়েছি। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় এইচ এম কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, প্রযোজনায় বরুণ আচার্য। ধন্যবাদ।